আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামনি মণ্ডল। ময়মনসিংহের গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল 9:30টার দিকে গফরগাঁও স্টেশনের পয়েন্ট সেকশনে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়। যাত্রাবিরতির জন্য স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কম থাকায় এতে কেউ হতাহত হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। দুর্ঘটনার পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহুয়া কমিউটার সহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, কেওয়াটখালী লোকোশেড থেকে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যত দ্রুত সম্ভব লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার কথাও জানান তিনি। এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ট্রেনে লাইনচ্যুত বগি উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ইরা, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে জামালপুর এক্সপ্রেসের একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় গফরগাঁও রেল স্টেশনের সামনে 4টি বগি লাইনচ্যুত হয়েছে এবং এতে করে কিন্তু যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তবে গফরগাঁও স্টেশনের আগে যে ধলা স্টেশনটি রয়েছে সেখান থেকে ছেড়ে যাওয়ার পরে, যাত্রা বিরতির পর ছেড়ে যাওয়ার পরে ট্রেনটি ধীরে চলার কারণে কিন্তু এই যাত্রীদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে যাত্রীরা স্বাভাবিক রয়েছে। তবে এতে করে কিন্তু বিভিন্ন স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস সহ আর কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এই আটকা পড়ার পরে কিন্তু যাত্রীদের দুর্ভোগ আরো বেড়ে গেছে। তবে রেলওয়ে স্টেশন মাস্টার আবদুল্লাহ আল হারুন যেটি জানিয়েছেন যে খবর পেয়ে কিন্তু তারা ময়মনসিংহের কেওয়াটখালী লোকো শেড থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে এবং সম্ভবত উদ্ধার কাজও চলছে। তবে এই উদ্ধার হওয়ার পর কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে আরেকটি কথা জানিয়ে রাখি যে ঢাকা থেকে আরেকটি অগ্নিবীণা ট্রেন ছেড়ে আসার কথা এবং সেটি কিশোরগঞ্জের ভৈরব হয়ে ময়মনসিংহে ঢোকার জন্য তারা চিন্তা ভাবনা করছে। এছাড়াও এই রিলিফ ট্রেনের এখনো পৌঁছে গেছে, উদ্ধার কাজ চলছে এবং উদ্ধার কাজ শেষ হওয়ার কিন্তু যত সময়ের মধ্যে তারা ই করবে, তবে দ্রুত সময়ের মধ্যে তার উদ্ধার কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন রেলওয়ে সুপারিনটেন্ডেন্ট। এরা এই ছিল ময়মনসিংহ থেকে আমার গফরগাঁও রেল স্টেশনের ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দেশের 2 স্থানে সড়ক দুর্ঘটনায় মোট 16 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 29 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 12 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভোরে বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় রাস্তার পাশে অপেক্ষমান 7 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলেই 3 জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 4 জন। এ সময় আহত হন অন্তত 17 জন। অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপায় 2 ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত ও আহত আরও 2 জন। ফরিদপুরের ভাঙ্গায় 20 জন যাত্রী ও চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় 2 যুবক নিহত ও 1 জন আহত হয়েছেন। আমি যখন আসলাম, গাড়ির ভিতরে ঢুকলাম, তখন মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। কাকে দেবো, আমি কাকে কোন ভাষা বলবো, এই আমার ভাষা নেই। গ্রিন করে একটা সাউন্ড হলো, থানার পরে দেখে 4 টাকা দর আগুন বলছে, তখন এই গাড়ি আসলে পুলিশ দাঁড়িয়ে খাচ্ছে। এখানে আমরা এরকম দিকে লোক থাকে না, এরকম লোক থাকে এখানে, এদিকে যায় ওখানে আসে, ওখানেও লোক মরছে। তার নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানে প্রায় 6 জন লোক মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রাজধানীর একটি হোটেলে
টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি, আপনার অন্য হচ্ছে। আর আওয়ামী লীগের সঙ্গে তো গণতন্ত্র যায়ই না। ওরা মুখে বলেছে গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো। যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই টেকসই কথাটা খুব চমৎকার কথা, সাস্টেইনেবল। আরেকটা কথা আমরা বলি লাকসই, লাকসই প্রযুক্তি আর হচ্ছে টেকসই গণতন্ত্র। হ্যাঁ, এখন টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতে অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে আমি বাস্তবায়িত করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সবকিছু করব, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। আপনারা দেখুন, চিন্তা করে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে এখানে, ঠিক উল্টোটা হয়েছে। আপনার শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামী লীগকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একটা একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে। পরবর্তীতে আসেন এরশাদ সাহেব, আবার সেই 1990-91 সালে যে সম্ভাবনা আসছিল একটা গণতন্ত্রকে আসার, সেটাকে আবার এরশাদ সাহেব সেটাকে নষ্ট করেছেন। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, ঘটনা এইভাবে ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রধান কারণটাই হচ্ছে আমাকে যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি। আপনি দেখুন, আপনাদের এই যে আমাদের তথ্যমন্ত্রী সাহেবের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, একটা তথ্য কমিশন আছে না, তারপরে আপনার মাস কমিউনিকেশন আছে, পিআইডি আছে, সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে। সেগুলোতে কিভাবে এক একজন এক এক সময় সে এক একভাবে চিন্তা ভাবনা করে কিভাবে সেগুলোকে বিনষ্ট করেছে। আমি আপনাদের সঙ্গে চলাফেরার কারণে আপনাদের সমস্যাগুলো আমি কিছুটা অনুধাবন করতে পারি। কারণ যে কথাটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বললেন, যে মূল বিষয়টা হচ্ছে যে এখানে তো মালিক পক্ষ একটা বিরাট পক্ষ, এবং আমাদের দেশে মালিক পক্ষ কারা সেটা আমরা খুব ভালো করে জানি সবাই। লোন হাজার হাজার কোটি টাকা নিয়েছেন এক একজন, আর লোনের জন্যই তাদেরকে কিন্তু সবসময় বেশিরভাগ সময় সরকারের মুখাপেক্ষ হয়ে থাকতে হয় বা তাদেরকে দাবিদারি করতে হয়। এমন সাহসী ওই ধরনের কারো পক্ষে সম্ভব না যে তারা আপনার সরকারের সমালোচনা করবে, সেটা খুব রেয়ার কথা। তো এটা বাস্তবতা। এখানে যারা আপনারা আছেন চেষ্টা করেন আপনারা সবসময় যে সত্য কথাটা বলবেন, সত্য কথাটা লিখবেন, কিন্তু সবসময় তো আপনারা পারবেন না। আমি এখন জানি, এখন তো সরকার যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেন যে সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একদিনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন বা দিলেন কেন। তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। আপনারা দেখছিলেন বিএনপির মহাসচিবের বক্তব্যের অংশবিশেষ। সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, হতাহতদের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের।
জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে সকালে সিলেটের দয়ামির বাজার এলাকায় আর কি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখানে আসলে ইউনিক পরিবহন এবং কি বেঙ্গল পরিবহন মুখোমুখি সংঘর্ষে আসলে 8 জন নিহত হয়েছেন এবং কি বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে সকাল 7:30টার দিকে আসলে সিলেটের যে উসমানীনগর যে দয়ামির বাজার এলাকা রয়েছে, সেখানে আসলে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়। সেখানে সড়ক দুর্ঘটনা ঘটার পরে আসলে আহ, স্থানীয় ফায়ার সার্ভিস এমনকি পুলিশ সদস্যরা এসে আসলে নিহতদের উদ্ধার করে এবং কি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং কি পরবর্তীতে আসলে কিছু সময় আসলে যান চলাচল ব্যাহত ছিল। তো বর্তমানে আসলে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কি নিহতদের পরিচয় এখন পর্যন্ত পুরোপুরি আমাদের হাতে আসে। তো এই ছিল আসলে সিলেটের উসমানীনগর দয়ামির বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইরা, ধন্যবাদ আপনাকে। প্রায় 16 দিন পর মহেশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় বুধবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে রাজধানীতে গ্যাস সরবরাহ। সিএনজি স্টেশনগুলোতে ভিড় নেই যানবাহনের, এতে স্বস্তি ফিরেছে সিএনজি, প্রাইভেট কার সহ গ্যাসের উপর নির্ভরশীল পেশার মানুষদের। সঙ্গে স্বস্তি ফিরেছে বাসাবাড়িতেও। গ্যাস সংকটে বিকল্প পথে ছোটা নগরবাসীর রান্নায় ফিরেছে স্বস্তি। 2 সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়ে নগরবাসী। মহেশখালীর এলএনজি টার্মিনালের পূর্ণ সক্ষমতায় ফিরতে সময় লাগতে পারে আরও 4 থেকে 5 দিন। আজকে একটু গ্যাস আছে, অনেক কষ্ট করে পাক করছি, একবেলা পাক করতে আরেক বেলা পাক করতে পারিনি। ঠিক আছে, 2 দিন থেকে একটু গ্যাস পাইছি, এখন আমরা নিজেদের রান্না করে খাচ্ছি। গত বুধবার থেকে স্বাভাবিক আছে, মোটামুটি লাইনে গ্যাস আছে, প্রেশার ভালো আছে, প্রত্যেকটা পাম্পে প্রেশার ভালো আছে। এই জন্য দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী রয়েছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাইম, রাজধানীতে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়েছে কিনা আর কি বলছেন ভোক্তারা, জানাবেন। জি ইরা, আপনি কিছুক্ষণ আগেও বলেছিলেন যে প্রায় দীর্ঘ 16 দিন যাবৎ দেশে যে মহেশখালীর যে এলএনজি টার্মিনালটি রয়েছে সেখানে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ ছিল এবং আমরা সরকারের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে আরও 2 দিন আগে থেকে বুধবার থেকে আংশিকভাবে এই টার্মিনালটি মেরামতের পরে সেখান থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে আংশিকভাবে, কিন্তু এখন পর্যন্ত তারা পুরোপুরি সরবরাহে যেতে পারেনি। পুরোপুরি সরবরাহে যেতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে, যে কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজধানী ও তার আশপাশের যে সিএনজি স্টেশনগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু গ্যাস সরবরাহ কিছুটা হলেও কিন্তু স্বাভাবিক রয়েছে। যারা পরিবহন চালক যারা রয়েছেন, সিএনজি চালক যারা রয়েছেন, তারা কিন্তু এখানে তাদের যে চাহিদা অনুযায়ী তারা কিন্তু তাদের পর্যাপ্ত গ্যাসটা তারা পাচ্ছেন, যদিও প্রেশার একেবারে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম রয়েছে। এবং আমরা বাসা বাড়িতেও কিন্তু আমরা গিয়েছি, সেখানকার আমরা যারা গৃহকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন 16 দিনে তাদের যে দীর্ঘ যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন এই বর্তমান সময়ে যে এই 2 দিন যাবত তারা কিন্তু গ্যাস পাচ্ছেন এবং তারা তাদের রান্নার কাজ তারা স্বস্তির প্রকাশ করেছেন, তারা রান্নার কাজ করতে পারায়। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন যে সিএনজি স্টেশনগুলো রয়েছে তা এখানে কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা প্রায় কিন্তু তারা এখানে গ্যাস দিতে পারেন না, যদি তাদের নিজস্ব জেনারেটর ব্যবস্থা যদি সচল না থাকে বা কোনো ধরনের ত্রুটি থাকে। মহাখালীর এই সিএনজি স্টেশনটিতেও কিন্তু বর্তমানে তাদের জেনারেটরের সমস্যার কারণে এবং বিদ্যুৎ না থাকায় তারা কিন্তু এই মুহূর্তে তারা গ্যাস দিতে পারছেন না। হয়তো বা তাদের জেনারেটর চালু হলে আবার গ্যাস দিতে পারবেন বা বিদ্যুৎ চলে আসলে তারা আবার পুরো মাত্রায় তারা গ্যাস সরবরাহ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। মাদক চোরাচালান, প্রসার রোধ ও মাদক নিয়ন্ত্রণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া আসনের আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। শীর্ষ মাদক কারবারিদের তালিকা গঠন করুন,
প্রস্তুত করব। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূল হোতা, তাদের একটা নির্মোহ তালিকা হবে, সেই টাস্কফোর্স কমিটি সেটা করবে। তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে ভিড় জমেছে জুলাই স্মৃতি জাদুঘরে। 5 আগস্ট উদ্বোধনের পরদিন থেকেই 3টি স্লটে জাদুঘর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তবে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন সর্বোচ্চ 900 জনকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জাদুঘর প্রাঙ্গণে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস জানতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই পরিবার, বন্ধু ও সহযোদ্ধাদের নিয়ে এসেছেন জাদুঘরে। ঘুরে ঘুরে দেখছেন আন্দোলনের আলোকচিত্র, ভিডিও চিত্র, দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী সহ বিভিন্ন স্মারক। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।